তুমি রাত বিরাতে তোমার খালাতো বোনের রুমে কি করো? বেশ চিৎকার করে বলল রাইমা। অব্র কেবলই চায়ের কাপটা হাতে নিয়েছিল। রাইমার এমন প্রশ্নে সে চায়ের কাপটা আবার টেবিলের উপর রেখে খুব শান্তভাবে বলল, আমি কখন কোথায় যাব তার কৈফিয়ত কি আমায় তোমাকে দিতে হবে? আলবাত দিতে হবে। আমি তোমার বিয়ে করা বউ। 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। তোমার আমার দিকে কোনো নজর নেই। তোমার ওই বোনের উপর কিসের এত দরদ যে তোমার রাত বিরেতে ওর রুমে যেতে হবে? কি মনে করেছো আমি কিছু বুঝি না? আসার পর থেকে তোমাদের এই নোংরামি আমি লক্ষ্য করছি। রাগে রাইমার ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে পুরো মুখ জুড়ে রক্ত জমে গিয়েছে। অব্র এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ইনাফ। তুমি কে আমাকে জিজ্ঞেস করার? আর ভুলে যেও না আমি তোমার উপর দয়া করেছি। আসলে আমি না, আমার বাবা তোমার উপর দয়া করে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। বলে অব্র রুম থেকে হন হন করে বেরিয়ে গেল। রাইমা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। রাগে তার সারা শরীর কাঁপছে। ইচ্ছে করছে মরে যেতে। তার এখন মনে হচ্ছে জেনে শুনে সে কুয়ায় ঝাঁপ দিয়েছে। রুম থেকে বেরোনোর সময় অব্রের চোখ যায় রান্নাঘরের দিকে। খোলা চুলে তিতলি দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত কিছু ভাবছে। অব্র তিতলির খোলা চুলের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে যায়। তিতলি বেশ ভালো করে বুঝতে পেরেছিল অব্র এসেছিল। সে কিভাবে যেন এই মানুষটার উপস্থিতি টের পেয়ে যায়। অব্রের রুম কিচেনের পাশে হয় তিতলি তাদের ঝগড়ার সবটা শুনতে পায়। এত কিছু শোনার পরও সে হজম করে নেয়, কেননা এখানে তার আসলেই কিছু করার নেই। তিতলি বেগুন ভাজিটা চুলো থেকে নামিয়ে একটি বাটিতে তুলে রাখে। তারপর তরকারি চুলোয় দিতে দিতে ভাবে এই রান্নার কাছ থেকে সে ছুটি নিবে। এতদিন এই দায়িত্ব সে পালন করলো, এখন এই দায়িত্বের আসল মানুষটা তো এসে গিয়েছে। এখানে নিজেকে বড্ড বেমানান মনে হচ্ছে তার। কিন্তু কিভাবে যে বলবে এই কথাটা তার খালাকে, সেটাও বুঝতে পারছে না সে। এইসব ভাবতে ভাবতে সে খেয়াল করলো রাইমা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তিতলি রাইমার দিকে না তাকিয়ে বলল, কিছু লাগবে তোমার? তিতলির কথা শুনে রাইমা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সে চোখ মুখ শক্ত করে বলল, আমার কি লাগবে বা লাগবে না এটা আমার তোমার থেকে জানতে হবে নাকি? ভুলে যাও না আমি এই বাড়ির বউ। এই বাড়িতে শুধু আমার অধিকার আছে। রাইমার কথায় তিতলি কষ্ট পেল তা প্রকাশ করলো না। সে হাসি মুখে বলল, আমি জানি তো, বারবার মনে করিয়ে দেওয়ার তো কিছু নেই। এই মেয়ে, এমন চ্যাটাং চ্যাটাং কথা আমার সাথে একদম বলবে না। তিতলি আর কথা বাড়ায় না। খামাখা কথা বাড়িয়ে লাভ নেই। রাইমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে তিতলিকে খোঁচা মেরে কথা বলার। আর বলবেই বা না কেন? নিজের স্বামীকে অন্য মেয়ের প্রতি দরদ দেখলে যে কারোরই লাগবে। ভাবতে হাসি পায় তিতলির। নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অব্রের মা সালমা বেগম সবটা শুনতে পায়। সে এই ব্যাপারে কিছু না বলতে চাইলেও বলতে বাধ্য হয়। দেখো বৌমা, আমি তোমার কোনো বিষয়ে নাক গলাই না, কিন্তু এই ব্যাপারে না বলে পারছি না। তুমি তিতলির সাথে এভাবে কথা বলবে না। সালমা বেগমের কথা শুনে তিতলি রাইমা দুজনেই পিছু ফিরে তাকায়। রাইমা কিছু বলতে যেও বলল না। তার এখন এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। একটু আগে অব্রের সাথে এক দফা তার কথা কাটাকাটি হয়েছে। এখন সে চাচ্ছে না তার শাশুড়ির সাথেও লাগতে। রাইমা কিছু না বলেই সেখান থেকে রুমে চলে এলো। সালমা বেগম তিতলির মাথায় হাত রেখে বললেন, আমাকে মাফ করে দে রে মা। তিতলি মুচকি হাসি দিল। এই হাসির পিছে যে কতটা ভয়ঙ্কর কষ্ট লুকিয়ে আছে তা বোঝার সাধ্য কারণে। রাত 1:20 অব্র কেবল বাসায় ফিরেছে। সে সোজা তিতলির রুমের দিকে পা বাড়ালো। তিতলি বরাবরের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে গ্রিল না থাকায় তিতলির বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। তিতলি পিছন না ফিরে বলল, তুমি আবারও এলে যে? অব্রের উপস্থিতি তিতলি এমন টের পায় বলে অব্র প্রথম প্রথম অবাক হলেও
এখন আর অবাক হয় না, তার কাছে মনে হয় এটাই স্বাভাবিক। অব্র তিতলির রুমে রাখা সোফাটায় বসলো। এমনি এসেছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। তিতলি নীরবতা ভেঙে বলল, তুমি রোজ রোজ আমার রুমে এসে এমন বসে থেকে কি মজাটা পাও বলো তো? সেটা তুই বুঝবি না। না বুঝলে আমাকে বোঝাও। তোমার আমার রুমে রাত করে আসাটা কতটা দৃষ্টিকটু, তুমি কি তা বুঝছো না? না, আমি বুঝি না, আর বুঝতেও চাই না। তিতলি এবার চুপ হয়ে গেল। অব্রকে কিছু বলে লাভ নেই, ওর যা করা সে তাই করবে। গত 6 মাস ধরে বলতে বলতে তিতলি হাঁপিয়ে উঠেছে। অব্র এখনো সোফায় বসে আছে, দৃষ্টি তিতলির চুলের দিকে। খোলা চুলে তিতলি বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে। অব্র যেন এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। এইদিকে রাইমা খুব ভালো করে দেখেছে অব্রকে তিতলির রুমে যেতে। রাইমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে তিতলির রুমের দিকে পা বাড়ায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। সে আবার রুমে এসে বেডের পাশে ছোট টেবিলের ওপর থেকে মোবাইলটা হাতে নেয়। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে সে রীতিমতো চমকে যায়। রাইমা ফোনটা রিসিভ না করে খাটের উপর ছুঁড়ে ফেলে। রাগ, অভিমান সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে। ফোনটা বাজতে বাজতে একাই অফ হয়ে গেল। এবার রাইমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবার ফোনটা বাজতে শুরু করলো। রাইমা বিছানার থেকে ফোনটা তুলে কিছু একটা ভেবে রিসিভ করলো, কিন্তু রিসিভ করার পর ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। রাইমার ঠোঁট রীতিমতো কাঁপছে। হ্যালো? ওপাশ থেকে সেই চিরচেনা কণ্ঠটা শুনে রাইমা নিজেকে সামনে রাখতে পারল না। হু হু করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে এমনটা কেন করলে মাহাদি? রাইমার এমন কান্নামাখা কণ্ঠ শুনে মাহাদির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে কোনো রকমে সামলে মাহাদি বলল, আমি আবার কি করেছি? রাইমা দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি করেছো তুমি জানো না? আমার জীবনটা শেষ করে দিয়েছ। মাহাদি এবার হো হো করে হেসে ফেলল। রাইমা বেশ অবাক হলো। তুমি হাসছো কেন? মাহাদি হাসি থামিয়ে বলল, বাহ রে, এমন মজার কথা শুনলে হাসি পাবে না বুঝি? আমি যদি বলি তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ, তাহলে? তুমি কি বলতে চাচ্ছ? এমন ভনিতা না করে সরাসরি বললেই পারো। ভনিতা করা তো আমি তোমার থেকে শিখেছি। রাইমার মেজাজ এবার প্রচন্ড খারাপ হয়ে গেল। সে কিছুটা চিৎকার করে বলল, আমার সাথে মজা নিচ্ছ তুমি? 6 মাস পর এত রাতে কল দিয়ে আমার সাথে তামাশা করছো? মাহাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তামাশা তো তুমি করেছো আমার সাথে, সেটার ফল যে তোমায় ভোগ করতেই হবে। তামাশা কাকে বলে, কত প্রকার ও কি কি আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো। বলেই মাহাদি ফোনটা কেটে দিল। ফোনটা টেবিলের ওপর রেখে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ব্যালকনিতে গিয়ে সেখানে রাখা দোলনাটায় বসলো। দোলনার পাশে টুলের ওপর লাইটার রাখা। সিগারেটটা জ্বালাবে নাকি জ্বালাবে না ভাবতে ভাবতে বেশ দোটানায় পড়ে গেল। এইদিকে রাইমা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। মাহাদির প্রতিটা কথা তার কানে বাজছে। সে ভাবতে চেষ্টা করছে মাহাদি তার সাথে এমনটা কেন করলো। তাহলে মাহাদি কি সত্যিটা জেনে গিয়েছিল? ভাবতেই রাইমার বুকে ছাদ করে উঠল। কিন্তু সে তো কখনো মাহাদিকে বলেনি, তাহলে কিভাবে জানলো? ভাবনার মাঝে কখন যে অব্র রুমে এসেছে রাইমা খেয়ালই করেনি। ওয়াশরুম থেকে ট্যাপ ছাড়ার আওয়াজ পেয়ে তার ধ্যান ভাঙল। রাইমা টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে নিল। তখনই অব্র ওয়াশরুম থেকে বেরোলো। রাইমার দিকে এক নজর দিয়ে খাটের উপর থেকে বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ালো। অব্রের রুমের ব্যালকনির কাছাকাছি একটা সোফা রাখা। বিয়ের পর থেকে এখানে ঘুমানো তার ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। রাইমা গ্লাসটা টেবিলের উপর রেখে অব্রের পথ আটকে দাঁড়ালো। অব্র ব্রুকুসকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে? এমন সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? তুমি সোফায় ঘুমোতে পারবে না। আমি কোথায় ঘুমোবো তা কি তুমি ঠিক করবে নাকি? আলবাত ঠিক করব। আমি তোমার বউ, তোমার ওপর আমার অধিকার আছে। অভ্র খানিকটা হেসে বলল, তুমি আমার গলায় ঝুলিয়ে দেয়া বউ, ভুলেও আমার ওপর অধিকার খাটাতে আসবে না। রাইমা আর কিছু বলল না, সরে দাঁড়ালো। আসলেই তো অভ্র তো তাকে বিয়ে করতে চায়নি, সেই তো ইচ্ছে করে অভ্রের গলায় ঝুলে পড়েছে বেহার মতো। রাইমা সরে দাঁড়াতে অভ্র সোফায় শুতে শুতে বলল, তোমার নাটক শেষ হলে লাইটটা অফ করে দিও। রাইমা লাইট অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। ভোরের আলো ফুটেছে, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। মাহাদি আরো একটা নির্ঘুম রাত পার করলো। দোলনা থেকে উঠে রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ল। এই সময়টা তার খুব ঘুম পায়। সকাল 9:10 সবাই একসাথে নাস্তার টেবিলে উপস্থিত। সালমা বেগম সবাইকে নাস্তা সার্ভ করছে। রাইমা এবাড়ির বউ হলেও এই কাজটা সালমা বেগমই করে থাকেন, কেননা অভ্র একদম পছন্দ করে না যে রাইমা তাকে নাস্তা সার্ভ করুক। অভ্রের পাশের চেয়ারটা আগে তিতলি বসলো, এখন আর বসে না। সেখানে রাইমার বসারও অনুমতি নেই, তাই বরাবরের মতো তার পাশের চেয়ারে অফিসের ব্যাগ রাখা। পরোটা ছিঁড়তে ছিঁড়তে আফজাল সাহেব অভ্রকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, কোথাও থেকে ঘুরে আসো বৌমাকে নিয়ে। আমি তোমাদের টিকিট কেটে দিচ্ছি। কোথায় যাবে বলো? আফজাল সাহেবের কথা শেষ না হতেই অভ্র চেয়ার ছেড়ে উঠে গেল। এক মুহূর্ত দেরি না করে ব্যাগটা নিয়ে হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল। সবাই এখন থম মেরে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রাইমা কেবলই খাবার মুখে দিয়েছিল, এর মাঝে এমন কাণ্ড ঘটে গেল। সে না পারছে গিলতে আর না পারছে ফালাতে। তার ইচ্ছে করছে এখান থেকে উঠে চলে যেতে। রাইমা আস্তে করে বলল, মা আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি রুমে যাচ্ছি। বলে যত জলদি সম্ভব রুমে চলে এলো। এত অপমান যে সে আর নিতে পারছে না। সালমা বেগম তিতলিকে ইশারা করলেন রুমে যেতে। তিতলিও উঠে গেল। সকাল সকাল ছেলেটার সাথে এ ব্যাপারে কথা না বললে কি হতো না? তোমার এই বেয়াদব ছেলেকে বলো ঠিক হয়ে যেতে। অভ্র আমার একার ছেলে না, আপনারও ছেলে। তোমার ছেলে আমার কোনো মর্যাদা রাখে? ওকে ভুলে গিয়েছে আমি ওর বাবা হই? সালমা বেগম উঠতে উঠতে বললেন, ও ভুলেনি দেখেই তো ওর জীবনের এত বড় সিদ্ধান্ত আপনি ওর উপর চাপাতে পেরেছেন। আফজাল সাহেব ঝিম মেরে বসে রইলেন। সে কিছু একটা নিয়ে যে চিন্তা করছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। অভ্রের কাজ আজ জলদি শেষ হয়েছে, বাসায় যেতে ইচ্ছে করছে না তার। প্রতিদিন এই রাইমার চেহারা দেখতে দেখতে সে বিরক্ত, কিন্তু কি করার, বাসায় তো যেতেই হবে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সে একটা সিগারেট ধরালো। এদিক ওদিক তাকাতে হঠাৎ সে দেখতে পেল মাহাদিকে। মাহাদিকে দেখেই তার রাগ আসমানে উঠে গেল। সে দ্রুত পায়ে মাহাদের কাছে যেতে লাগলো। মাহাদি অভ্রকে দেখে মুচকি হাসি দিয়ে পাশে থাকা সিএনজিটা উঠে পড়ল। অভ্র মাহাদি বলে চিৎকার করলো, মাহাদি দাঁড়ালো না। রাগে তার পুরো শরীর কাঁপছে। গাড়ির হর্নের আওয়াজে পাশে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। সে মাহাদির কথা ভাবতে ভাবতে গাড়িতে উঠে পড়ল। এতদিন ধরে সে মনে যে অঙ্কটা কষেছে তা তাকে মেলাতেই হবে, যে করে হোক না কেন। অভ্র বাসার সামনে এসে দেখতে পেল বেশ কয়েকটা জুতো। দেখেই বোঝা যাচ্ছে বাসায় মেহমান এসেছে, কিন্তু এই সময় কে এসেছে সেটাই বুঝতে পারছে না। কলিং বেল বাজাতে রাইমা দরজা খুলে দিল। ব্যাপারটা এমন যেন রাইমা দরজা খোলার জন্যই দাঁড়িয়েছিল। রাইমাকে দেখে তার বিরক্ত আরো বেড়ে গেল। ঘরে ঢুকে বোঝার চেষ্টা করলো কাহিনী কি। ভালো করে খেয়াল করতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিতলি এবং নুহাস ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে।
তিতলির দৃষ্টি আকাশের দিকে হলেও নুহাস তিতলির দিকেই তাকিয়ে আছে। নুহাস এক মুহূর্তের জন্য যেন চোখ সরাতে পারছে না। শ্যামবর্ণের মেয়েরা অনেক বেশি মায়াবী হয়, তিতলিকে না দেখলে সে বুঝতেই পারত না। বিশেষ করে তিতলির খোলা চুলগুলো তিতলির সৌন্দর্য যেন আরো বেশি বাড়িয়ে দিয়েছে। নুহাস মনে মনে ভাবছে, সে যদি কবি হতো তাহলে তিতলির চুল নিয়ে হাজারটা কবিতা লিখে ফেলতো। আফসোস, সে একজন ইঞ্জিনিয়ার, কোনোদিন কবিতার ধারে কাছেও যায়নি। ভাবতেই তার একটু খারাপ লাগলো। তিতলির প্রচন্ড অস্বস্তি কাজ করছে। অপরিচিত একটি ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে, ভাবতেই কেমন যেন লাগছে তার। এমন কোনোদিনও তার জীবনে আসবে সে কল্পনাও করেনি। সত্যিই মানুষের সব স্বপ্ন সত্যি হয় না। মানুষ নিজের জল্পনা কল্পনা দিয়ে নিজের জগৎটাকে সাজাতে চায়, হয়তোবা ভাগ্য অন্য কিছুই ভেবে রেখেছে। ভাবতেই তিতলির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাথে সাথে তিতলি হাত দিয়ে জলটা মুছে ফেলল, যাতে নুহাস না দেখে ফেলে। নুহাস নীরবতা ভেঙে বলল, মিস তিতলি, আপনি আমার দিকে তাকাচ্ছেন না যে? আমি কি দেখতে এত খারাপ? আমার জানা মতে তো আমি সুদর্শন একজন ছেলে। নুহাসের কথায় তিতলি হেসে দিয়ে তার দিকে তাকালো। কোনো ছেলেকে পাগল করার জন্য এই হাসি যথেষ্ট বলে মনে করলো নুহাস। বাহ, আপনাকে হাসলে তো দারুণ লাগে। সবসময় হাসলেই তো পারেন, এমন মুখ গোমরা করে থাকেন কেন? তিতলির হাসি যেন নিমেষে উড়ে গেল। তার হাসির প্রশংসা সে একজনের মুখে শুনতেই অভ্যস্ত, অন্য কারো মুখে শুনে কেমন যেন লাগছে। তিতলি নুহাসকে ছোট করে ধন্যবাদ জানালো। কোন রকম ভনিতা ছাড়াই নুহাস বলল, দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। আমার আপনার কাছে কি প্রশ্ন ছিল? জি বলুন। তুমি কি নিজের থেকে বিয়ে করতে চাচ্ছ, নাকি তোমার ফ্যামিলির জন্য করছো? নুহাসের কথার কোনো উত্তর তিতলি খুঁজে পাচ্ছে না। সত্যিই তো এখন সে বিয়ে কেন করছে? নিজেকে বাঁচাতে নাকি অন্যদের বাঁচাতে? নিজেকে নিজেই প্রশ্ন করলো তিতলি। নুহাস তিতলির হাবভাব দেখে বোঝার চেষ্টা করছে যে মেয়েটা কি বলতে চাচ্ছে। তিতলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার পরিবার যা ভালো মনে করবে আমার জন্য আমি তাতেই রাজি। আর তাছাড়া আমার বাবা মা মারা যাবার পর আমি 5 বছর বয়স থেকে এ বাসায় থাকি। তারা কখনো আমাকে বাবা মায়ের থেকে কম আদর করেনি। নিজের বাবা মায়ের আদর বুঝে ওঠার আগে তারা আমাকে ছেড়ে চলে যায়। খালা খালুই আমাকে নিজের মেয়ের মতো আদর করে বড় করেছেন। তারা আমার ভালোটাই চান। নুহাস খুব মনোযোগ দিয়ে তিতলির কথাগুলো শুনল। তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু আমি অতটাও ভালো নেই। বাবা মা নিশ্চয়ই সন্তানের ভালো চান, কিন্তু তাই বলে এটা নয় যে তাদের ডিসিশন তারা আমাদের উপর চাপিয়ে দিবে এবং আমাদের তা মেনে নিতেই হবে। যেমন ধরো, আজ তুমি কাউকে পছন্দ করলে, কিন্তু তোমার বাবা মায়ের পছন্দ অন্য কেউ। তুমি কি করলে? নিজের পছন্দকে বিসর্জন দিয়ে তাদের পছন্দের বিয়ে করলে। কিন্তু জীবনটা তো তোমার, সংসার করবে তুমি। আমি মনে করি প্রতিটা বাবা মায়ের উচিত তাদের সন্তানের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেয়া, সন্তানের পছন্দকে মূল্যায়ন করা। তা না হলে সাময়িকের জন্য ভালো হলেও সারা জীবন সাফার করবে তার সন্তানই। তাই আমি চাই তুমি তোমার মনের কথা শোনো। তোমার যদি আমাকে ভালো লাগে অথবা তোমার যদি আরো সময় প্রয়োজন, অবশ্যই তুমি তা নিবে। কারো কথা রাজি হবে না, কেননা সংসার আমরা করব। আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে তার ফ্যামিলির কথায় রাজি হয়ে আমাকে বিয়ে করবে। বিয়ের বন্ধনে একবার আবদ্ধ হলে এটা থেকে বের হওয়া এত সহজ নয়। ভেবে চিন্তে ডিসিশন নিবে। তিতলি মন্ত্রমুগ্ধের মতো নুহাসের কথা শুনছে। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলতে পারে? তবে আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে বলেই এক চোখ টিপ দিল। তিতলি হেসে ফেলল। তাহলে চলুন নিচে যাওয়া যাক। আচ্ছা,
তিতলি নুহাস নিচে নামতে সবাই তাদের দিকে তাকালো। সবার মাঝে অভ্র উপস্থিত, দুজনকে বেশ মানিয়েছে। সেদিনের মতো নুহাস এবং তার পরিবার তিতলিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অভ্র রুমে ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব গভীর চিন্তায় মগ্ন। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। রাইমা 5 মিনিট যাবৎ রুমে এসেছে, এদিকে অভ্রের কোনো খেয়ালই নেই। রাইমা অভ্রের কষ্টটা বুঝতে পারলো। আজ তার খুব আনন্দ হচ্ছে। সে যা চেয়েছিল তাই হচ্ছে। ফাইনালি তার জীবনের কাঁটা দূর হবে। যে করেই হোক সে এই বিয়েটা করিয়েই ছাড়বে। রাইমা অভ্রের সামনে এসে দাঁড়ালো। তোমার কি শরীর খারাপ? অভ্র রাইমার দিকে না তাকিয়ে হুট করে তার কোমর আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রাইমা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। এই প্রথম অভ্র তাকে এভাবে জড়িয়ে ধরেছে। রাইমার পুরো শরীর কাঁপছে। অভ্রকে রাইমা কোনোদিনও কাঁদতে দেখেনি। অভ্রকে এভাবে কাঁদতে দেখে রাইমার ভেতরটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। হঠাৎই অভ্রের কি হলো? সে রাইমাকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে গেল। রাইমা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। রাত প্রায় 10টা। অভ্র আজ রাতে খাবারও খায়নি। তার রুমের দরজা আটকানো। তিতলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছে না যে নক করবে নাকি করবে না। অভ্রের বিয়ের পর সে আর এই রুমে আসেনি। তার চিরচেনা রুমটা কিছু মুহূর্তেই অচেনা হয়ে গিয়েছে। আগে এই রুমে আসতে তার কোনো অস্বস্তি ছিল না, এমনকি কারো কাছে পারমিশন নেওয়ার প্রয়োজনও পড়েনি কখনো। সময়ের ব্যবধানে সব পরিবর্তন হয়ে গিয়েছে। তিতলি আর নক না করে নিজের রুমে চলে গেল। সকালের নাস্তা শেষ করে সালমা বেগম তিতলি রুমে বসতে বসতে বললেন, কি করিস রে মা? কিছু না খালা। সালমা বেগম কিভাবে কথাটা বলবেন বুঝতে পারছেন না। সে চুপ করে আছেন। তিতলি বুঝতে পারল তার খালা তাকে কি বলতে এসেছে। তাই তিতলি নিজেই বলল, আমি আমার মত দেওয়ার আগে আরেকবার নুহাসের সাথে দেখা করতে চাই। তিতলির কথা শুনে সালমা বেগমের চোখ ছলছল করে উঠল। বাবা মা মরা মেয়েটাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে তারা। সালমা বেগম তিতলিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। অন্য সময় হলে হয়তো তিতলিও তার সাথে তাল মিলিয়ে কাঁদত, কিন্তু এখন তার আর কান্না পায় না। কথা আছে না, মানুষ অল্প শোকে কাতর এবং অধিক শোকে পাথর। তিতলিরও ঠিক একই অবস্থা। আফজাল সাহেব দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। সারা জীবনই তিনি ছিলেন একরোখা। তার সিদ্ধান্তই সবার উপর চাপিয়ে দিতেন। কিন্তু আজ তার মনে হচ্ছে সে বড্ড ভুল করেছেন। কিন্তু আফসোস, এই ভুল শুধরাবার সুযোগ যে তার কাছে নেই। আজ সারাদিন বাহিরে বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা পড়েছে। চারিদিকের পরিবেশ ঠান্ডা। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল তিতলি। চোখ খুলতেই খেয়াল করলো অভ্র তার দিকে তাকিয়ে আছে। অভ্রের চাহনি বেশ অস্বাভাবিক। তার শরীর ভিজে একাকার। তিতলি জলদি করে উঠে দাঁড়ালো। অভ্র তিতলির দিকে এগুচ্ছে। তিতলি পেছাচ্ছে। একটা সময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল তিতলির। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতলির দিকে। তার কেমন যেন ঘোর কাজ করছে। অভ্র আলতো করে তিতলির চুলগুলো তার কানের পেছনে গুজে দিল। অভ্রের স্পর্শে তিতলি কেঁপে উঠল। তিতলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি এগুলো কি করছো? প্লিজ এখান থেকে যাও, তা না হলে আমি। অভ্র তিতলির মুখে চেপে ধরল। চুপ, একদম চুপ। তোরা সবাই অনেক বলেছিস, এবার আমি বলবো। তোরা পেয়েছিসটা কি? হ্যাঁ, যার যা ইচ্ছে তাই করে যাবি? আমাকে কি তোদের পাপেট পেয়েছিস? আমার ফিলিংসের কি কোনো মূল্য নেই তোদের কাছে? বাকি সবার কথা আমি বাদ দিলাম। তুই আমার সাথে এটা কিভাবে করলি? কি ভেবেছিলি আমি কিছু জানবো না? তুই তো সবটা জানতি, তাই না? তাও কেন এমনটা করলি? তোদের এসব প্ল্যানিং এর মাঝে আমার জীবনটা শেষ করে দিলি রে। তিতলি চুপ করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে।
সে চাইলেও অভ্রের চোখের দিকে তাকাতে পারছে না। অভ্র তিতলির দু গালে হাত দিয়ে বলল, আমার সাথে এমন কেন করলি রে, বল না, তোর কি একটু বুক কাঁপেনি? তিতলি চুপ করে আছে। অভ্রের রাগ এবার আরো বেড়ে গেল। সে সজোরে দেয়ালে ঘুষি দিতে লাগলো। অভ্রকে থামাতে চেষ্টা করছে তিতলি, কিন্তু অভ্রের শক্তির সাথে পেরে উঠছে না। আর উপায় না পেয়ে তিতলি অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, তুমি পাগলামি করো না, তুমি একটু বুঝতে চেষ্টা করো। অভ্র তিতলিকে নিজের কাছ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলো রাইমা দাঁড়িয়ে আছে। রাইমার দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে যে দরজা আটকে দিল। তিতলি তখনও মেঝেতে বসে আছে। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে। তার পাগল পাগল লাগছে। মনে হচ্ছে মরে গেলে সে রেহাই পেত। সেই ছোটবেলা থেকে সবকিছু হারাতে হারাতে এখন সে ক্লান্ত। এখন হারানোর কিছুই নেই আর। রাইমা তিতলির সামনে যে বসতে বসতে বলল, তুমি প্লিজ আমার আর অভ্রের মাঝ থেকে চলে যাও। তিতলি রাইমার দিকে না তাকিয়ে বলল, কে কার মাঝে এসেছে, আশা করি এটা তোমার অজানা নয়। তিতলি রাইমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘড়িতে রাত 1:20। রাইমার চোখে ঘুম নেই। এমনিতেও সোফায় শুলে তার ঘুম হয় না। অভ্র আজকে বিছানায় ঘুমিয়ে পড়েছে। রাইমাও ডাকেনি। থাক, একটু ঘুমোক। হঠাৎ রাইমা ঘুঙ্গানির আওয়াজ শুনতে পেল। শব্দটা অভ্রের কাছ থেকে আসছে। রাইমা অভ্রের কাছে গিয়ে দেখলো সে ঘুমের মাঝে বিড়বিড় করে কি যেন বলছে। রাইমা আলতো করে অভ্রকে ধাক্কা দিতে গিয়ে টের পেল অভ্রের শরীর গরম, অস্বাভাবিক গরম। রাইমা ভয় পেয়ে গেল। বৃষ্টিতে ভিজলেই অভ্রের ভয়ানক জ্বর আসে। এর আগেও এমন হয়েছে। রাইমা জলদি করে ঠান্ডা পানি আর একটা রুমাল নিয়ে এলো অভ্রকে জলপট্টি দেওয়ার জন্য। অভ্রের পাশে বসে তার কপালে জলপট্টি দিতে লাগলো, কিন্তু জ্বর কমছেই না। এইদিকে অভ্র বিড়বিড় করে কি সব বলেই যাচ্ছে। রাইমা অভ্রের দিকে একটু ঝুঁকে শুনতে চেষ্টা করলো। তুই এমন কেন করলি, তুই কেন এমন করলি? অভ্র বারবার একটা কথাই বলে যাচ্ছে। রাইমা বুঝতে পারছে না অভ্র কার কথা কি বলছে। রাইমা আস্তে করে বলল, তুমি কি বলছো এগুলো? উঠো প্লিজ। অভ্র চোখ খুলে একবার রাইমার দিকে তাকালো। তারপর আচমকাই রাইমার হাত ধরে টান দিয়ে তার বুকে টেনে নিল। অভ্রের শরীরে জ্বর এত বেশি, রাইমার মনে হচ্ছে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। তবুও তার অদ্ভুত এক শান্তি লাগছে, কেননা অভ্র এই প্রথম তাকে নিচ থেকে কাছে টেনেছে। তুই কোথাও যাবি না, সবসময় আমার কাছে থাকবি। রাইমা অভ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখন আমি তোমায় ছেড়ে যাব না। তোরা সব এমন বেইমান কেন রে? কেন আমার সাথে বেইমানি করলি? বল না রে পুতুল। অভ্রের মুখে শেষ শব্দটা শুনে রাইমা পুরো চুপ হয়ে গেল। কেননা পুতুল সে তিতলিকে ডাকে। তার মানে অভ্র এতক্ষণ তিতলি ভেবে তাকে জড়িয়ে ধরেছে। কষ্টে তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামীর মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে রাইমার মরে যেতে ইচ্ছে করছে। রাইমা ধীরে ধীরে অভ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। অভ্রের গায়ে কম্বল দিয়ে ঢেকে দিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। এই রুমে থাকতেই তার দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই সব কিছু অন্য কারো। সে এখানে জোর করে নিজের অধিকার জমাতে এসেছে। রাইমা গেস্ট রুমে যে দরজা লাগিয়ে দিল। মাহাদির নম্বর ডায়াল করলো। একবার রিং বাজতেই মাহাদি ফোন রিসিভ করে ফেলল। সে যেন রাইমার ফোনের জন্য অপেক্ষা করছিল। আমি হেরে গিয়েছি মাহাদি। মাহাদি শব্দ করে হাসলো। বলেছিলাম না তুমি জিতে গিয়েও হেরে যাবে। রাইমা এবার কাঁদতে শুরু করলো। মাহাদি কখনোই রাইমার কান্না নিতে পারত না, কিন্তু আজ কেন যেন তার খারাপ লাগছে না। রাইমা যে কাঁদছে এতে তার কষ্ট হচ্ছে না, হয়তোবা তার মনটাই পাথর হয়ে গিয়েছে। এইসব কান্নাকাটি শোনাতে আমাকে ফোন দিয়েছ? তোমার জামাই কোথায়?
তার কাছে যে কান্না করো। রাইমা কি বলবে ভেবে পাচ্ছে না, তার নিজেকে বড্ড তুচ্ছ লাগছে। এখন এভাবে ন্যাকামি করা কান্না তোমাকে মানায় না, তোমার এইসব কান্নাকাটি শুনলে এখন বিরক্ত লাগে বলেই ফোনটা কেটে দিল মাহাদি। এই নিয়ে মাহাদি 20টা সিগারেট শেষ করেছে। রাইমা কল দিয়ে তাকে সিগারেট খাওয়ার নেশাটা আরো বাড়িয়ে দিল, কিন্তু আফসোস আর একটা সিগারেটও অবশিষ্ট নেই। নুহাস তিতলি মুখোমুখি বসে আছে রেস্টুরেন্টে। তিতলি বারবার পানি খাচ্ছে। সে বাসা থেকে ভেবে এসেছিল কি বলবে, কিন্তু এখন সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তিতলির এমন বারবার পানি খাওয়া দেখে নুহাসের হাসি পাচ্ছে। মেয়েটা এত নার্ভাস কেন, এটাই বুঝতে পারছে না। আচ্ছা, আমাকে দেখি কি বাঘ মনে হয়? নুহাসের কথায় তিতলি তার দিকে চোখ বড় বড় করে তাকালো। বাঘ মনে না হলে তুমি এত ভয় পাচ্ছ কেন? তিতলি হেসে ফেলল। নুহাস তিতলির এই হাসিতে আরেক দফা খুন হলো। এইদিকে অব্র আজ অফিসে যায়নি। জন না থাকলেও এখন শরীর বেশ দুর্বল তার। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। অব্র দরজা খুলতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে হাতে খাম নিয়ে। ছেলেটি বলল, এখানে তিতলি আছে? ওনার জন্য একটা লেটার এসেছে। অব্র বুঝতে পারে না এটা কিসের লেটার। তিতলি তো এখন বাসায় নেই, আপনি আমাকে দেন। জি আচ্ছা, আপনি এখানে সাইন করে দেন বলে একটা কাগজ আর কলম দিল। অব্র সাইন করে দিয়ে ছেলেটিকে বিদায় দিয়ে দরজা আটকে দিল। অব্র বুঝতে পারছে না সে লেটারটা দেখবে নাকি। তিতলির পারমিশন না নিয়ে দেখাটাও ঠিক হবে না। আবার তার বেশ কৌতূহল হচ্ছে। অব্র খামটা খুলেই ফেলল। লেটারটা দেখে সে থম মেরে গেল। এমনিতে শরীর দুর্বল, লেটারটা নিয়ে সে মেঝেতে বসে পড়ল। আমার ছোটবেলাটা কেটেছে বেশ অন্যরকম। বাবা মায়ের সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই, থাকবেই বা কি করে? বোঝার আগেই তো তারা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার মায়েরা 2 বোন ছিলেন। বাবা মায়ের মৃত্যুর পর খালা খালুই আমাকে তাদের কাছে নিয়ে আসে। ধীরে ধীরে শুরু হয় আমার বড় হওয়া। প্রথম প্রথম তো বুঝতামই না কিছু, কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে থাকি তখন বাবা মায়ের জন্য মন কেমন কেমন যেন করতো। খালা খালু আমাকে যথেষ্ট আদর দিয়েছেন, তারপরও কোথাও একটা শূন্যতা থেকেই গিয়েছে। ছোটবেলা থেকে আমার খুব কাছের মানুষ ছিল অব্রদা। ও আমার থেকে 5 বছরের বড় হলো। আমার সাথে একদম বাচ্চাদের মতো খেলতো। আমাকেও নিজের পুতুল বলে ডাকতো। নুহাস বেশ মনোযোগ দিয়ে শুনছে তিতলির কথা। ছোটবেলা থেকে অব্রদা আমার জন্য বেশ পজিটিভ ছিল। প্রথম প্রথম এগুলো না বুঝলেও ধীরে ধীরে বুঝতে শুরু করি। তখন ক্লাস 7-এ পড়ি। স্কুলে থেকে একবার বাসায় ফিরেছিলাম এক এলাকার ভাইয়ের সাথে। অব্রদা এটা দেখে সেই কি রাগারাগি। এরপর থেকে সেই আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো, আর যেদিন সে না যেতে পারতো খালাকে পাঠাতো। আমার প্রতি সে প্রচুর কেয়ারিং ছিল। আমি যখন যা চেয়েছি বলা মাত্রই সে হাজির করে দিয়েছে। এভাবে চলছিল আমাদের দিনগুলি। বেশ সুন্দর ছিল সব। অব্রদাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না। তখন আমি ক্লাস 10-এ। একদিন বাসায় রাইমা আপু আসে। এর আগেও রাইমা আপু অনেকবার এসেছে। অব্রদা 2 বছরের ছোট হয়, তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু রাইমা আপু অব্রদার সাথে হেসে হেসে কথা বললে আমার যেন কেমন লাগতো। খুব রাগ হতো, খালি মনে হতো অব্রদা আমার। তো সেদিন রাইমা আপু বাসায় ঢুকে অব্রদাকে জড়িয়ে ধরে। এটা দেখে আমার তো পুরো মাথায় ঘুরে যায়। সেদিন যে কি কান্নাটাই করেছিলাম। মনে হচ্ছিল এই বুঝে ওকে আমার থেকে কেউ নিয়ে যাবে। সেদিন রাগ করে খাবারও খাইনি। রাত তখন 2টা কি 3টা বাজে। অব্রদা আমার রুমে আসে। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। এই প্রথম সে আমার এত কাছে এসেছিল। আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো দুনিয়াতে হারিয়ে যাচ্ছি। সেদিন অব্রদা প্রথম আমায় ভালোবাসি কথাটা বলে। নিমিষে সেই সব অভিমান যেন দূর হয়ে যায়। আমি শক্ত করে তাকে জড়িয়ে ধরি। এতটুকু বলেই থেমে যায় তিতলি।
নুহাস খুব ভালো করে লক্ষ্য করছে তিতলিকে। মেয়েটার চোখ আনন্দে চকচক করছে। দেখেই বোঝা যাচ্ছে আজ ওই দিনটা তিতলির জন্য কতটা স্পেশাল। সেদিন থেকে আমাদের এক নতুন পথ চলা শুরু হয়। এতদিন তো যা ছিল সব মনে মনে, এবার তা প্রকাশ পেতে থাকে। প্রতিটা দিন যেন আমার জন্য স্বপ্নের মতো ছিল। খুনসুটি করে সারাটা দিন কাটতো আমাদের। কখনো খালা খালো চোখের আড়ালে রাতে এসে আমার রুমে বসে থাকা, একসাথে গল্প করা, সবকিছু অনেক সুন্দর যাচ্ছিল। একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, নদীর ধারে হাতে হাত ধরে হাঁটছিলাম। ওই দিন রাইমা আপু আমাদের দেখে ফেলে। তারপর থেকে শুরু হয় সমস্যা। সে এবার বাসায় আসা আরো বাড়িয়ে দিল। আমাকে তো দুই চোখে দেখতে পারতো না। উঠতে বসতে আমায় খোঁটা দিত। রাইমা আপু খালুর একমাত্র বোনের মেয়ে হয়, আমি চাইলেও কিছু বলতে পারতাম না। তাছাড়া রাইমা আপুর বাবা না থাকায় সবাই তাকে অনেক বেশি আদর করত, আর এই সুযোগটা কাজে লাগাতো সে। যখন তখন এসে অব্রদার রুমে চলে যেত। সে রুমে থাকাকালীন আমাকে রুমেও যেতে দিত না। অব্রদা তাকে অনেক কথা শুনিয়েছে এর জন্য, কিন্তু কে শুনে কার কথা। প্রতিদিনই একটা না একটা ঝামেলা পাকাবে সে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। একটা সময় রাইমা আপু নিজের থেকে চুপ হয়ে যায়। অব্রদা আর তার মাঝে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। তারপর থেকে রাইমা আপু আর আসে না বাসায়, আমাদের সাথে কোনো যোগাযোগও করে না। আমরা আমাদের মতো থাকি। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না কোনোদিনও। খালা খালু ব্যাপারটা বুঝতো, কিন্তু সরাসরি কিছু বলতো না। প্রায় অনেকটা সময় কেটে যায়। আমার পড়ালেখাও শেষের দিকে, আর অব্রদাও খুব ভালো একটা জব করে। আমরা এবার বিয়ের প্ল্যানিং শুরু করি। এর মাঝে একদিন খবর আসে রাইমা আপুর বিয়ে মাহাদি ভাইয়ার সাথে। মাহাদি ভাইয়া রাইমা আপুর মায়ের বান্ধবীর ছেলে। রাইমা আপুর বিয়ে শুনে আমি বেশ খুশি হই। ভেবেছিলাম রাইমা আপুর বিয়ের পরপরই অব্রদা খালা খালুকে আমাদের কথা বলবে, কিন্তু ভাগ্য যে অন্য কিছুই লিখে রেখেছিল। রাইমা আপুর বিয়ের ঠিক 2 দিন আগের ঘটনা। সেদিন ছিল প্রচন্ড ঝড়। আমি রুমে বসেছিলাম। আমি তখনও জানতাম না এই ঝড় আমার জীবনের ঝড়। মনে কেমন যেন কু ডাকছিল। অব্রদাও বাসায় ছিল না। বৃষ্টির জন্য বন্ধুর বাসায় থেকে গিয়েছিল। তিতলি এবার ডুকরে কেঁদে উঠল। তার ঠোঁট কাঁপছে। নুহাস তিতলির হাতের উপর হাত রাখলো। মেয়েটার এমন কান্না দেখে কষ্ট হচ্ছে নুহাসের। নুহাসের এখন অনেকটা জোরে যে তিতলি। এইদিকে অব্র খামটা তিতলির টেবিলের উপর রেখে নিজের রুমে যায়। রাইমা তখন কাপড় ভাঁজ করছিল। অব্রকে দেখিয়ে রাইমা বুঝতে পারে কিছু একটা হয়েছে। অব্র খুব শান্তভাবে রাইমাকে বলে, মাহাদির নাম্বারটা আমাকে দাও তো। রাইমা হকচকিয়ে যায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। মানে কি? মাহাদির নাম্বার কেন লাগবে তোমার? আমতা আমতা করে বলে রাইমা। অব্র আবারও বলল, মাহাদির নম্বরটা দাও। ভয়ে রাইমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কেননা মাহাদি এবং অব্র মুখোমুখি হলে সর্বনাশ হয়ে যাবে। অব্র টেবিলের ওপর থেকে রাইমার ফোনটা নেয়। রাইমা দ্রুত তার ফোনটা নেওয়ার জন্য আসলেও লাভ হয় না, কেননা অব্রের শক্তি রাইমার থেকে অনেক বেশি। অব্র রাইমার ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে তিতলির কান্না কিছুটা হলেও কমেছে। সে আবারও বলতে শুরু করে, সেদিন রাতে খালু আমার রুমে আসে। খালুকে দেখে কেমন যেন বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছিল এই তার ওপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাক। আফজাল সাহেব তিতলির রুমে এসে চেয়ারটা টান দিয়ে বসলেন। সে ভেবে পাচ্ছেন না কিভাবে তিতলিকে কথাগুলো বলবেন। তিতলি কিছুটা অবাক হয়ে বলল, খালু, আপনার শরীরটা কি খারাপ? আফজাল সাহেব না বোধক ইশারা দিলেন। আফজাল সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, একটু এদিকে আয় তো। তিতলি আফজাল সাহেবের পায়ের কাছে গিয়ে বসলো।
তিতলির কেন যেন মনে হচ্ছে খুব বড় কিছু হতে চলেছে। এমনি তো আজকের দিনটা যেন কেমন লাগছে তার। আমি কি তোর বাবার মতো না? তিতলি বলল, মা, এটা কেমন কথা? আপনি আমার বাবার থেকেও বেশি। আফজাল সাহেব তিতলির মাথায় হাত রাখলেন। তোর এই বুড়ো বাবাটা যদি আজ তোর কাছে কিছু চায়, তুই দিবি? আফজাল সাহেবের বিনীত অনুরোধ শুনে তিতলির বুকটা ভয়ে ধক করে উঠল। নানান কথা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তিতলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অবশ্যই খালু, আপনার পুরো অধিকার আছে। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আফজাল সাহেব কিছুক্ষণ তিতলির মুখের দিকে তাকিয়ে রইলেন। এই নিষ্পাপ মেয়েটার সাথে তিনি এত বড় অন্যায় কিভাবে করবেন? আল্লাহ তাকে কোনো দিনও মাফ করবেন না, কিন্তু সে যে নিরুপায়। একটু আগে রবি ফোন দিয়েছিল। তিতলি বলল, ফুফি কল দিয়েছিল তো কি বলল? আফজাল সাহেবের চোখে পানি। মারে, মাহাদি বিয়ের জন্য না করে দিয়েছে। তিতলি আঁতকে উঠল। মানে খালু, এগুলো কি বলছেন? হ্যাঁ রে মা, আমিও প্রথমে বিশ্বাস করিনি। আর মাত্র 2 দিন বাকি বিয়ের। সবাইকে দাওয়াত দেওয়া শেষ। একটা মেয়ের বিয়ে ভাঙা মানে তো মেয়েটার জীবন শেষ হয়ে যাওয়ারে। তিতলির প্রচন্ড খারাপ লাগছে। সে রাইমাকে পছন্দ না করলো হাজারো, সেও তো একজন মেয়ে। খালু, আপনি প্লিজ শান্ত হন। আমরা কোনো না কোনো উপায় বের করবই। আমি এক্ষুনি আপনার ছেলেকে ফোন দিচ্ছি। আর তাছাড়া আমি নিজে মাহাদি ভাইয়ের সাথে কথা বলবো। মাহাদি ভাইয়া তো আপুকে অনেক ভালোবাসে, সে ঠিক বুঝবে। মাহাদির ফোন অফ। আমি নিজে ফোন দিয়েছিলাম। একমাত্র তুই পারিস এই অবস্থা থেকে সবাইকে উদ্ধার করতে। তিতলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমি কিভাবে করব? আফজাল সাহেব বলতে গিয়েও থেমে গেলেন। তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, তিতলি মা, তুই অব্রকে বল না রাইমাকে বিয়ে করতে। তুই যদি না পারিস আমি বলবো, কিন্তু প্লিজ তুই আমাকে সাহায্য কর না অব্রকে রাজি করাতে। মুহূর্তে তিতলির সবকিছু অন্ধকার হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। খালু, এগুলো কি বলছেন? এর থেকে ভালো হতো সে তিতলিকে তার জানটাই দিয়ে দিতে বলতো। তিতলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? হ্যাঁ রে মা, এছাড়া যে আর কোনো রাস্তা নেই। বিয়ে ভাঙা তো একটা মেয়ের জন্য অনেক বড় অপমানের, এবং পরিবারের জন্য। তুই আমাদের পরিবারটাকে বাঁচা। তুই পারবি অব্রকে রাজি করাতে। আমি তো তোকে সবসময় বাবার মতো আদর দিয়েছি রে। তুই তোর বাবার জন্য এতটুকু উপকার কর মা। তিতলি আফজাল সাহেবের কাছ থেকে সরে বসলো। তার মাথা ঝিমঝিম করছে। সে কিছু ভেবে পাচ্ছে না। সে কিভাবে এটা করবে? মারে, তোর বাবা যদি আজ পরিবারের সম্মান বাঁচানোর জন্য কিছু চাইতো, তুই দিতি না রে? আমাদের উদ্ধার কর। তিতলি চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার ভেতরে কি চলছে উপর দিয়ে বোঝার ক্ষমতা কারণে। আফজাল সাহেব বুক ভরা আশা নিয়ে তিতলির দিকে চেয়ে আছে। এই বুঝে তিতলি হ্যাঁ বলবে। ঠিক আছে খালু, আপনি যা বলবেন তাই হবে। আফজাল সাহেবের চোখ খুশিতে চকচক করতে লাগলো। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। তিতলি মলিন হাসি দিয়ে বলল, আশা করি আমি তোমাদের ঋণ শোধ করে ফেলতে পারবো, বলে ওয়াশরুমে ঢুকে গেল। তিতলি ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো অব্রের মিস কল। তিতলি সজোরে ফোনটা আছাড় মারল। তার নিজেকে পাগল পাগল লাগছে। তার বুকে কেমন যেন চিনচিন ব্যথা হচ্ছে। শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। এই বুঝি জানটা বের হয়ে যাবে। তার মনে হচ্ছে এখন মরে গেলেই সে বাঁচতে পারবে। অব্রের সাথে অন্য কারো কথা ভাবতেও সে পারে না। আর আজ তাকেই বলা হচ্ছে সে যেন অব্রকে দিয়ে দেয়। তার নিজেকে জোকার মনে হচ্ছে। সে আর থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। রুমে দরজা আটকানো ছিল বলে কেউ তিতলির কান্না বাহিরে থেকে শুনতে পেল না। বর্তমান তিতলি আরো কিছু বলতে যাবে, কিন্তু নুহাস তাকে থামিয়ে দিল। তার যা বোঝার বোঝা হয়ে গেছে। এর আগে সে আর শুনতে চায় না। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি।
তিতলি চোখ মুছতে মুছতে বলল, এরপর যা আরো অনেক কিছু হয়েছে। হয়েছে, তোমাকে ওগুলো মনে করে কষ্ট পেতে হবে না, তোমার উচিত এগুলো ভুলে যাওয়া। তিতলি একটু হেসে বলল, ভাববেন না এখন আমি কষ্টে মরে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন। নুহাশ আমতা আমতা করে বলল, না মানে আসলে আপনি অন্য কারোর জন্য কাঁদছেন, আমার কেমন যেন জ্বলছে। তিতলি এবার শব্দ করে হেসে ফেলল। আপনি আসলে একটা কিউট, তবে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনি আমাকে জীবনের মানে বুঝিয়েছেন। এখন আমি ক্লিয়ার, আমি কি করব? নুহাশ হাসলো। তারা উঠে দাঁড়ালো। যে যার যার গন্তব্যে যাওয়ার সময় হয়ে এসেছে। তিতলি হুট করে নুহাশকে জড়িয়ে ধরল। নুহাশ তিতলিকে ধরল না। তার চোখের কোণায় জল চিকচিক করছে। তিতলি নুহাশকে ছেড়ে তাকে বিদায় জানিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। নুহাশ তিতলি যাওয়ার দিকে তাকিয়ে রইল। নুহাশ আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার লীলা খেলাটা আমার সাথে খেলতে হলো। এইদিকে অব্র বাসা থেকে বেরোনোর পর রাইমা ফোনটা হাতে পেয়েছে। সে মাহাদিকে কলের উপর কল দিয়েই যাচ্ছে, কিন্তু মাহাদি ফোন রিসিভ করছে না। মাহাদি যদি অব্রকে সব সত্যিটা বলে দেয় তাহলে? রাইমার ভাবতে পারছে না। তিতলি বাসায় আসার পর লেটারটা নিজের রুমে দেখে বেশ খুশি হয়েছে। তার আজ মন বেশ ফুরফুরে। অনেকক্ষণ যাবতই সে অব্রকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তিতলি অব্রকে না পেয়ে সালমা বেগমের রুমে গেল। সালমা বেগম তখন পান চিবুচ্ছিলেন। তিতলিকে দেখে বললেন, আরে তিতলি মা, আমার কাছে আয়। তিতলি যে সালমা বেগমের কোলে মাথা রাখলো। সালমা বেগম তিতলির মাথায় হাত বুলোচ্ছেন। খালামণি, তোমরাই বলেছ, খালু যে আমায় বলেছিল আমি যাতে তোমার ছেলেকে রাজি করায় রাইমা আপুকে বিয়ে করতে। সালমা বেগম কোনো উত্তর দিলেন না। তিতলি আর কথা বাড়ালো না এটা নিয়ে। খালামণি, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি দিবে? হ্যাঁ বল, তোর কি লাগবে? তিতলি কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি বলি আমার তোমার ছেলেকে চাই। সালমা বেগম স্তব্ধ হয়ে গেলেন। সালমা বেগমের অবস্থা দেখে তিতলি বেশ মজা পেল। সে উঠতে উঠতে বলল, আরে খালামণি, ভয় পেয়েছো নাকি? আমি তো মজা করছিলাম। কারো কাছ থেকে কিছু চাওয়ার অভ্যেস বরাবরই আমার ছিল না। সালমা বেগমের মুখটা ছোট হয়ে গেল। তারা মেয়েটাকে ঠিক কতখানি কষ্ট দিয়েছে ভাবতেই তার ভেতরটা হাহাকার করে। আমি স্কলারশিপ পেয়েছি, 1 মাস বাদে আমার ফ্লাইট। আশা করি তোমাদের কারো আপত্তি নেই। সালমা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। কোন মুখ নিয়ে বা আটকাবেন? মেয়েটার জীবন নিয়ে অনেক তো ছেলে খেলা হলো, এবার না হয় সে নিজের জীবনটা গুছিয়ে নিক। সালমা বেগমের চোখটা ভরে এলো। এ মা, তুমি আবার কাঁদছো কেন? আমি কি একবারে চলে যাচ্ছি নাকি? আর তাছাড়া পড়ালেখা শেষ হলে জব পেলে তোমাকেও নিয়ে যাব, কেমন? সালমা বেগম এবার নিজেকে সামলাতে পারলেন না। তিতলিকে ধরে কান্নায় ভেঙে পড়লেন। অন্য সময় হলে হয়তো তিতলিও তার খালার সাথে তালে তাল মিলিয়ে কাঁদত, কিন্তু এখন কেন যেন তার কান্না আসে না। হয়তো বা তার ভাগের কান্না সে আগেই কেঁদে ফেলেছে। এইদিকে অব্র অনেক চেষ্টা করেও মাহাদির সাথে দেখা করতে পারেনি, কিন্তু অব্র হাল ছাড়ার পাত্র নয়। এর আগেও সে চেষ্টা করেছে, দরকার হলে প্রতিদিনই চেষ্টা করবে। কিছু প্রশ্নের উত্তর যে তার চাই। তাছাড়া তিতলির স্কলারশিপের লেটার দেখে অব্রের মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। তিতলিকে কোন অধিকারে সে আটকাবে? অব্রের ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে। অব্র মনে মনে ঠিক করলো তার শেষ চেষ্টা করতেই হবে। আজই সে তিতলির সাথে কথা বলবে। রাত 11টার দিকে অব্র বাসায় ফিরেছে। মাথায় প্রচন্ড ব্যথা, তাকিয়ে থাকতে পারছে না। অল্প কিছু খেয়ে মেডিসিন নিয়েছে। ভেবেছিল তিতলির সাথে কথা হবে, কিন্তু মন শরীর কিছুই সায় দিচ্ছে না। রাইমা অনেকক্ষণ ধরে অব্রের এই অবস্থা দেখছে। অব্রের কাছে যাওয়ার সাহসও পাচ্ছে না। দেখা যাবে চিল্লাফাল্লা শুরু করে দিয়েছে। তাছাড়া মাহাদির সাথে দেখা হয়েছে নাকি এটা নিয়েও তার বেশ চিন্তা লাগছে। সব চিন্তার অবসান ঘটিয়ে রাইমা ড্রয়ার থেকে
মুভ নিয়ে অব্রের সামনে যে দাঁড়ালো। অব্র চোখের ওপর এক হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। রাইমার উপস্থিতি টের পেয়েও কিছু বলছে না। রাইমা অব্রের পাশে বসে আঙুলে মুভ নিয়ে আলতো করে অব্রের কপালে দিয়ে হাত বুলাতে লাগলো। অব্র কিছু বলছে না, বেশ আরাম লাগছে তার। আর কত, ঝগড়া করতে করতে সে নিজেও হাঁপিয়ে গিয়েছে। অব্র চোখ বন্ধ করে বলল, মাহাদি, আর তোর বিয়ে ভাঙার কারণটা কি রে? অব্রের প্রশ্নে রাইমার বুক ধক করে উঠল। সে আমতা আমতা করে বলল, এগুলো এখন কেন জিজ্ঞেস করছো? প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করা আমার পছন্দ নয়। রাইমা ভয়ে ভয়ে বলল, আমি জানি না। বিয়ের 2 দিন আগেও ফোন দিয়ে বলে বিয়ে করবে না। আমিও কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলেনি। আর তুমি তো জানো ও এক কথার মানুষ, যা মনে চায় তাই করে। রাইমার কথা যে অব্রের খুব একটা বিশ্বাস হয়নি তা বোঝাই যাচ্ছে। কিন্তু অব্র কিছু বলল না, দুজনই চুপ। অব্র কিছুক্ষণ পর আবার বলল, তুই তো জানতি আমি তিতলিকে ভালোবাসি। বিয়ের দিন তোকে আলাদা করে ডেকেও বলেছিলাম, অনেক মিনতি করেছিলাম তোর কাছে, যাতে তুই নিজে থেকে পিছিয়ে যাস। তারপরও আমায় বিয়ে কেন করলি? এমন একটা মানুষকে বিয়ে করে কি সুখ পেলি যে তোকে ভালোই বাসে না, আর কোনোদিন ভালোবাসতেও পারবে না। অব্রের প্রতিটা কথা রাইমার বুকে তীরের মতো বিঁধেছে। সে মনে মনে ভাবছে, সেদিন তো তার মাথায় ভূত চেপেছিল। এত বছরের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবো, এই লোভ সামলাতে পারিনি। তবে এখন ঠিকই বুঝতে পারছি কত বড় ভুল করেছি। রাইমা চুপ থাকতে দেখে অব্র বলল, কি হলো, কিছু বলছিস না যে? আমার কাছে আর কোনো উপায় ছিল না। পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোমায় বিয়ে করতে হয়েছে। রাইমার এই উত্তরটা অব্রের খুব একটা বোধগম্য না হলেও কিছু বলল না। রাইমা এখনো অব্রের মাথায় হাত বুলোচ্ছে। একটা সময় অব্র ঘুমিয়ে পড়ল। অব্র ঘুমানোর পর রাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ না হয় কোনোভাবে অব্রকে বুঝিয়ে দিয়েছে। শরীর খারাপ ছিল বলে অব্র ঘাটায় নাই। কিন্তু আবার যদি জিজ্ঞেস করে, সেদিন রাতে রাইমার আর ঘুম হলো না। এর মাঝে কেটে গিয়েছে 1 সপ্তাহ। অব্র এখন আর রাইমার ওপর চিল্লায় না। সকালে উঠে অফিস চলে যায়, বেশ রাত করে ফিরে। এভাবেই তার দিন কাটছে। অব্র যেসব কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছে, এটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। সে চায় না তিতলির সুখে বাধা দিতে। স্কলারশিপ পাওয়ার পর অব্র প্রথম এই 6 মাসে তাকে হাসতে দেখেছে। অব্র চায় না এই হাসি কেড়ে নিতে। তাছাড়া সে তো ভাগ্যের কাছে হেরে গিয়েছে। এইদিকে রাইমা সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকে, এই বুঝে অব্র সবটা জেনে যাবে। অব্রকে হারানোর ভয় সর্বক্ষণ তাকে তাড়া করে বেড়াচ্ছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, বৃষ্টি থামছেই না। অব্র অফিসে বসে বসে তিতলির কথা ভাবছে। এমনি বৃষ্টির দিনে তারা একসাথে কত ভিজেছে। বৃষ্টি হলেই তিতলির মাথা খারাপ হয়ে যেত ভেজার জন্য। তাও আবার সে একা ভিজবে না। প্রতিবার বায়না ধরতো, অব্রকেও তার সাথে ভিজতে হবে। অব্র বেচারার বাধ্য হয়ে ভিজতে হতো। তবে আজ বড্ড মিস করছে সে এই বৃষ্টিতে ভেজা। এইসব ভাবনায় তার ছেদ ঘটল রফিক সাহেবের ডাকে। রফিক সাহেব অব্রের কলিগ। কি ব্যাপার অব্র সাহেব, আপনাকে বেশ অন্যমনস্ক লাগছে। অব্র মৃদু হেসে বলল, তেমন কিছু না। রফিক সাহেব অব্রের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, কাল আপনার জন্য এই লেটারটা এসেছিল, দিতে ভুলে গিয়েছিলাম। অব্র খামটা হাতে নিয়ে খামের ওপর লেখা নামটা দেখে চমকে গেল। এইদিকে মাহাদির কল পেয়ে রাইমা চমকে উঠল। সে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো মিসেস অব্র, কেমন আছেন? মাহাদির কথার টোনটাই অন্যরকম লাগছে রাইমার কাছে। অব্র যে আমাকে খুঁজে অস্থির অবস্থা। কি বলো, আমি কি তার সাথে দেখা দিব? রাইমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কি চাও মাহাদি, এমন কেন করছো? মাহাদি হেসে বলল,
আমি যে শুধু তোমাকেই চেয়েছিলাম, কিন্তু তুমি কি খেলাটাই না খেললে। মানে, আমি কি খেলেছি? আর কত মিথ্যে বলবে? কি ভেবেছ আমি কিছু বুঝিনি? তুমি তো জানতে আমি তোমাকে কতখানি ভালোবাসি, আর এই ভালোবাসার সুযোগ তুমি নিয়েছো খুব ভালো করে। রাইমা আমতা আমতা করে বলল, আমি কোনো সুযোগ নেইনি। একদম মিথ্যে বলবে না। আমি তো তোমাকে বিয়ে করতেই চেয়েছি, কিন্তু তুমি তো এই বিয়ে ভেঙে দিয়েছ। মাহাদি বলল, নাটকটা কিন্তু ভালোই সাজিয়েছিলে। নাটক সিনেমাও হার মানিয়েছো তুমি। আচ্ছা তুমি বলো, আজ বাদে কাল যে মেয়ের সাথে বিয়ে, সে যদি বিয়ে 2 দিন আগেও মেহেদিতে তার হবু স্বামীর নাম না লিখে তার পুরনো ভালোবাসার নাম লিখে রাখে, তাহলে কোন ছেলের মাথা ঠিক থাকে? রাগের মাথায় না হয় কিছু একটা বলেই ফেলেছিল ছেলেটা। হাজার হোক, নিজের ভালোবাসার মানুষের হাতে অন্য কারো নাম কি মেনে নেওয়া যায়? ও মা, মেয়েটা কি করলো? এর সৎ ব্যবহার করলো। তিলকে তাল বানিয়ে ভিকটিম কার্ড প্লে করে সেই ছেলেটাকে ঠকিয়ে ফাঁদে ফেললো মেয়েটি সেই ভালোবাসার মানুষটিকে। রাইমা একদম চুপ হয়ে গেল। কথা কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। জানো তো, ছেলেটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো। মেয়েটা যখন তার ভালোবাসার মানুষটার কাছ থেকে কষ্ট পেয়ে ছেলেটাকে এসে বলতো, তখন ছেলেটার মন ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু বুঝতে দিত না। ছেলেটার একটাই চাওয়া ছিল মেয়েটা যাতে সুখে থাকে। একদিন মেয়েটা হার মেনে ছেলেটার ভালোবাসায় সাড়া দিল, নিজ থেকে বিয়ে করতে চাইলো। বিশ্বাস করো, ওই দিন যে ছেলেটা কত বেশি খুশি হয়েছিল, কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। বিশ্বাস করো, ছেলেটা ওই দিন প্রচন্ড কষ্ট পেয়ে বলেছিল যে সে এই বিয়ে করবে না, কিন্তু এটা তার মনের কথা ছিল না, নিজেকে বোঝানোর সময় নিচ্ছিল। আর এটা মেয়েটাও খুব ভালো করে জানতো যে ছেলেটা মেয়েটার ওপর কত বেশি দুর্বল, কিন্তু মেয়েটা ছেলেটার ওপর বন্দুক রেখে তার সাধ্য সিদ্ধি করে নিল, আর ছেলেটাকে জীবনে চরম শিক্ষা দিয়ে গেল। মাহাদের প্রতিটা কথায় রাইমার ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তার এখন মনে হচ্ছে হিরে রেখে সে এতদিন মরীচিকার পিছে দৌড়েছে। আমি জানি আজ তোমার বলার কিছু নেই, আমি তোমার থেকে কিছু শুনতেই চাই না। জানো তো, সেদিন তোমার বিদায়ের ঠিক 1 ঘন্টা পর আমি তোমার বাসায় গিয়েছিলাম তোমার পছন্দের আইসক্রিম নিয়ে। ভেবেছিলাম তোমার রাগ ভাঙাবো, কিন্তু আমি বড্ড বেশি দেরি করে ফেলেছিলাম। কেননা তখন তুমি অন্য কারো স্ত্রী, অন্য কারো ঘরের বউ হয়ে গিয়েছ। তোমার মা আমাকে থাপ্পড় মেরেছিল, আমি নাকি তোমাদের ঠকিয়েছি। তখন নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মনে হচ্ছিল। রাইমা কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্লিজ মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে নিয়ে যাও প্লিজ। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সবটা মাথা পেতে নিব, আমাকে নিয়ে যাও। মাহাদি হাসতে হাসতে বলল, তুমি যা একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছ, তুমি কি পারবে বের হতে? রাইমা চুপ হয়ে গেল। মাহাদের বুঝতে আর বাকি রইল না, সে ফোনটা কেটে দিল। রাইমা ফোন হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তিতলির বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গিয়েছে। বৃষ্টির জন্য বান্ধবীর বাসায় আটকা পড়ে গিয়েছিল। সে দ্রুত ফ্রেশ হয়ে নিল। স্কলারশিপের জন্য বেশ কিছু কাজ বাকি। তিতলি হাত মুখ মুছতে মুছতে ড্রয়ার খুলল। ড্রয়ার খুলতেই সে চমকে গেল। কি করে সম্ভব এটা? সে তো এখানেই রেখেছিল। অব্র সোফায় বসে বসে বিকেলের কথা ভাবছে, তার মাথায় কাজ করছে না। ফ্ল্যাশব্যাক। খামটাতে মাহাদির নাম দেখে অব্র বেশ অবাকই হলো। যেই ছেলের সাথে দেখা করতে সে উঠে পড়ে লেগেছিল, সে নিজ থেকে তাকে চিঠি পাঠিয়েছে। ব্যাপারটা হজম হচ্ছে না তার। অব্র চিঠিটা খুলল। অব্র, আমি তোমাকে কোনো সম্বোধন করতে চাচ্ছি না। আমি জানি তোমার আমার থেকে অনেক কিছুই জানার আছে।
তোমার জীবনটা এলোমেলো করায় একটা বড় ভূমিকা আমারও আছে। যদি পারো আমাকে মাফ করে দিও। সেদিন বিয়েটা আমি ভেঙেছিলাম, এখানে রাইমার কোনো দোষ নেই। বিয়ে না করার পিছের কারণটা আমি তোমায় বলতে পারবো না, কিছু কথা না জানাই ভালো। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, বিয়েটা যখন হয়ে গিয়েছে প্লিজ মেনে নাও। রাইমা তোমাকে অসম্ভব রকমের ভালোবাসে, এটাও সত্যি। ভেবো না এটা আমার বিয়ে ভাঙার কারণ। জন্ম মৃত্যু বিয়ে নাকি উপরওয়ালা আগে থেকে ঠিক করে রাখে। ধরে নাও তোমার ভাগ্যেও রাইমা ছিল, আমি তো শুধুমাত্র উছিলা। আমাকে কোনোদিন খোঁজার চেষ্টা করো না, আমি তোমাদের কারো সামনেই আসতে চাই না। দূর থেকে দোয়া করি তোমরা অনেক সুখী হও। ইতি মাহাদি। বর্তমানে মাহাদির চিঠির কথাগুলো অব্রের মাথার থেকে যাচ্ছেই না। বারবার শুধু এটাই মনে হচ্ছে, এর বাহিরেও যেন অনেক কিছু আছে যা তার অজানা। এসব ভাবতে ভাবতে হঠাৎই সে তিতলির চিৎকার শুনতে পায়। অব্র তাড়াতাড়ি তিতলির রুমে যে দেখে তিতলি রাইমার উপর চিল্লাচ্ছে। তিতলি চিৎকার করার মেয়ে না। অব্র ভেবে পায় না কি এমন হলো যে তিতলি এতটা চিৎকার করছে। অব্র তিতলির কাছে যে বলে, তিতলি প্লিজ শান্ত হও, কি হয়েছে তোমার? তিতলি চিৎকার করে বলল, তুমি তোমার বউকে বলো আমার পাসপোর্ট ভিসা ফেরত দিতে। কিছু বলি না দেখে একদম মাথায় উঠে গিয়েছে। রাইমা ফ্লোরের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিতলির কথার আগামাথা অব্র কিছুই বুঝছে না। রাগে তিতলির হাত পা কাঁপছে। এতক্ষণে সালমা বেগম এবং আফজাল সাহেবও এসে পড়েছে। তারাও চেষ্টা করছে তিতলিকে শান্ত করতে, কিন্তু পারছে না। এর আগে কোনোদিনও তারা তিতলির এমন অগ্নিরূপ দেখেনি। তোমার বউকে পারলে পাগলের ডাক্তার দেখাও, মাথা মনে খারাপ হয়ে গিয়েছে। আমার পাসপোর্ট ভিসা লুকিয়ে আমাকে বলে তোমাকে বিয়ে করতে, আমরা দুজন নাকি বোনের মতো থাকবো। তিতলির কথা শুনে অব্র শক খায়। তিতলি রাইমার দিকে তাকিয়ে বলল, দেখো আমি তোমার মতো এমন আজাইরা নাটক পারি না। তোমার এসব নাটক আমার সাথে দেখাতে আসবে না। তোমার যা চাওয়া ছিল তা পেয়েছো তো, প্লিজ আমাকে এখন মুক্তি দাও। তোমার এই লোক দেখানো দরদের আমার দরকার নেই। কি ভেবেছ সব তোমার মন মর্জি মতো হবে? আমরা কি তোমার খেলার পুতুল? পাপেট শো করাচ্ছ আমাদের দিয়ে? তিতলি এবার কান্না করে দিল। এইদিকে রাইমা একটা কথাও বলছে না। হয়তোবা নিজের পাপের বোঝা সে আর নিতে পারছে না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে তার। অব্রদা, ওকে বলো এখান থেকে চলে যেতে। আমার থেকে সব তো নিয়েই গিয়েছে, আমার সব থেকে পছন্দের মানুষটাকেই তো আমি ওকে দিয়ে দিয়েছি। এখন আমাকে একটু শান্তি দিতে বলো। আমি আর পারছি না। এই বাসায় আসার পর থেকে ও আমায় কম কথা শোনায়নি। আমি তো সব ছেড়ে চলেই যেতে চাচ্ছি, তাহলে কেন এখন এই নোংরা নাটক করছে? কেন তোমাকে পাওয়ার লোভ দেখাচ্ছে? ওকে বলে দাও, আমার মাথায় একবার যদি তোমাকে পাওয়ার ভূত চেপে বসে, আমি কিন্তু সব ওলট পালট করে দিব। প্লিজ ওকে যেতে বলো এখান থেকে। তিতলি কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল। মেয়েটার কষ্ট দেখে উপস্থিত সবাই কাঁদছে। আফজাল সাহেবের মনে হচ্ছে সে যে বড় পাপটা করেছে এর কোনো ক্ষমা নেই। অব্র সবাইকে ইশারা করলো চলে যেতে। সবাই চলে গেল। রাইমা দরজার সামনে যে থেমে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখলো তিতলি অব্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাইমার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। অব্র তিতলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার কান্না যেন থামছেই না। এতদিনের চাপা কষ্ট ব্লাস্ট হয়েছে আজকে। তুমি আমার ভাগ্যে যখন ছিলেই না, তাহলে আল্লাহ কেন তোমার সাথে আমার দেখা করালো? অব্র স্তব্ধ হয়ে গেল। এর উত্তর যে সে নিজেও খুঁজছে। আমি তো আল্লাহর কাছে শুধু তোমাকেই চেয়েছিলাম।
আমার ভালোবাসায় কি কমতে ছিল যে তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে ওই রাইমাকে দিয়ে দিল? আচ্ছা, রাইমা কি তোমায় বেশি ভালোবাসে আমার থেকেও? ও তোমায় কিভাবে ভালোবাসে যে ওইটা আমি পারলাম না? তিতলি কি আবল তাবল বকছে সে নিজেও জানে না। মেয়েটার প্রতিটা কথায় অব্রের বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। প্লিজ শান্ত হও তিতলি। কেন শান্ত হব? শান্ত হয়ে আমি পেয়েছিটা কি? বাবা মাকে হারিয়েছি, তোমাকে হারিয়েছি। আমি কি হারানোর খাতায় নাম লিখিয়েছি নাকি? অব্র কোনো কথা বলছে না, মেয়েটাকে বলার সুযোগ দিচ্ছে। বিয়ে কি ছেলে খেলা নাকি? আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভেঙে কিভাবে নিজের সংসার সাজাতে পারি? আমি এতটাও সেলফিশ নই অব্র। আমি তো মেনেই নিয়েছি তুমি আমার ভাগ্যে কোনো দিন ছিলে না। তাহলে কেন ও এখন নাটক করছে? তোমাকে পাওয়ার লোভ যে বড্ড বেশি আমার। প্লিজ পুতুল, চুপ কর, আর কিছু বলিস না। আমি এবার মরে যাব। বহুদিন পর অব্রের মুখে পুতুল ডাক শুনে তিতলির কেমন যেন একটা শান্তি লাগছে। অব্র তিতলিকে নিয়ে বিছানায় শুয়ে দিল। তিতলির ঘুমের প্রয়োজন, তা না হলে মেয়েটা অসুস্থ হয়ে যাবে। অব্র তিতলির পাশেই বসে আছে, মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। জানো তো, আমি সবসময় আমাদের বিয়ে স্বপ্ন দেখতাম আমি বউ সেজে বসে আছি, কিন্তু তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন বুঝতে পারি এটা কেন দেখতাম। তুমি তো আমার কপালেই ছিলে না। বলেই তিতলি খিলখিল করে হাসতে লাগলো, আবার মুহূর্তেই কেঁদে ফেলল। তিতলির কষ্ট দেখে অব্রের ভেতরটা হাহাকার করছে। তুমি ঘুমাও, তোমরা সবাই খারাপ, তোমরা সবাই খারাপ। প্রলাপ বকতে লাগলো। একটা সময় ঘুমিয়ে পড়ল। মেয়েটা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে অব্র তিতলির পাশ থেকে উঠে গেল। দরজা অবধি গিয়ে আবার ফিরে এলো। তিতলির কপালে চুমু দিয়ে ধীরে ধীরে বলল, আমাকে মাফ করে দিস, আমি তোর কষ্টের কারণ। তুই আমার থেকে অনেক দূরে চলে যা রে, আমি তোর জন্য একটা অভিশাপ। অব্র এক ধ্যানে তার ঘুমন্ত পুতুলটার দিকে তাকিয়ে রইল। আজ সে মন ভরে দেখবে, হয়তো কখনো আর এভাবে দেখা হবে না। এইদিকে অনেকক্ষণ ধরে মাহাদির ফোন বেজে যাচ্ছে। মাহাদি ফোনের দিকে তাকিয়ে আছে। মহারানী নামটা ভেসে উঠছে বারবার, কিন্তু সে রিসিভ করবে না। আর কোনো কথাই যে তার বাকি নেই। মাহাদি মনে মনে বলল, তুমি জিতেও হেরে গেলে রাইমা। আমি কোনোদিনও তোমার খারাপ কামনা করতে পারবো না। আমার ভালোবাসা আমাকে তোমার খারাপ চাওয়ার পারমিশন দেয় না। তাই হয়তো তোমার মিথ্যেটা আমি অব্রকে বলতে পারিনি। আর আমি জানি তুমি নিজেও কোনো দিন পারবে না বলতে। এই সাহসটুকু তোমার কোনো দিনও হবে না। এইসব কিছুর মাঝে সব থেকে মজার ব্যাপার জানো কি? তোমার মনে যতই অব্র থাকুক না কেন, তোমার মস্তিষ্কে সব সময় আমিই থাকবো। তুমি কখনো চাইলেও আমাকে ভুলতে পারবে না। দিন শেষে তোমার আমার কথা মনে পড়বেই, যে কেউ একজন ছিল যে তোমাকে পাগলের মতো ভালোবেসেছিল। তুমি নিজের অজান্তেই আমার সাথে এমন এক বন্ধনে আবদ্ধ হয়েছ যেখান থেকে বের হওয়ার সাধ্য তোমার নেই। এইদিকে অব্র ঘরে ঢুকে দেখলো রাইমা ফ্লোরে বসে আছে, দুহাঁটুর মাঝে মুখ গুজে। অব্র ভেবে পাচ্ছে না ভাগ্য তার সাথে এমন খেলা কেন খেললো। সবকিছুর মাঝে সে অসহায়, না পারছে এদিক যেতে আর না পারছে ওদিক যেতে। অব্র রাইমার পাশে দেয়ালে হেলান দিয়ে বসলো। কিছু একটা ভেবে বলল, তুমি কি চাও আমাকে একটু বলবে? রাইমা এখনো আগের মতো বসে আছে। আজ তিতলিকে ওগুলো বলার মানে কি? তোমার কি কোনো সেন্স নেই? কি সব বলছিলে এগুলো? রাইমা মুখ তুলে অব্রের দিকে তাকালো। রাইমার মুখখানা দেখে অব্রের মায়া হলো। কান্নাকাটি করে কি হাল করেছে নিজের। অব্র কাকে দোষ দিবে আর কাকে দিবে না বুঝতে পারছে না। অব্র ভাবছে মাহাদির কথা যদি সত্যি হয় তাহলে এখানে রাইমারও তো দোষ নেই। মেয়েটাও তো পরিস্থিতি শিকার। একদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে রাইমা। যতই হোক
অব্র তো রাইমার সাথে তার বিয়েটাকে অস্বীকার করতে পারবে না। এসব ভাবতে গিয়ে অব্রের নিজেকে পাগল পাগল লাগছে। হুট করে রাইমা অব্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আচমকা হয় অব্র কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিল। আমি জানি আমি অনেক খারাপ, কিন্তু আমিও যে ভালোবাসার কাঙাল। তোমার থেকে ভালোবাসা আমি কোনো দিন পাবো না, এটা আমার বুঝতে বাকি নেই। কিন্তু আমার থেকে এমন মুখ ফিরিয়ে নিও না। তোমাকে ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব নয়। তুমি চাইলে তিতলিকে বিয়ে করতে পারো, আমি কিছু বলবো না, কোনোদিন ঝামেলাও করব না, কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার কথা মাথায় এনো না প্লিজ। আমি তোমাদের মতো মহান হতে পারবো না। তোমরা তোমাদের ভালোবাসা বিসর্জন দিলেও আমি পারবো না। আমি তো তোমার বউ, তাই না? অনেক দয়া করেছো তোমরা, আরেকটু করো প্লিজ। রাইমা বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে। রাইমা সান্ত্বনা দেওয়ার ভাষা অব্রের নেই, তাই অব্র মিথ্যে সান্ত্বনাও দিতে পারল না। এর মাঝে বেশ কিছুদিন কেটে গিয়েছে। তিতলি পুরোপুরি প্রস্তুত কানাডা যাওয়ার জন্য। এখন শুধু সে প্রহর গুনছে, আর কদিন বাদেই তার ফ্লাইট। সেদিনের পর থেকে তিতলি একবারের জন্য অব্রের সাথে কথা বলেনি। অব্র বলার চেষ্টা করেনি। রাইমাও এখন চুপচাপ থাকে। একদিন রাতে অব্র ল্যাপটপে কাজ করছিল, তখনই তিতলি অব্রের রুমে আসে। অব্র তিতলিকে দেখে বেশ অবাক হয়। তিতলি কোনো রকম ভনিতা ছাড়াই বলে, আমার তোমার সাথে কিছু কথা ছিল। রুমে রাইমা উপস্থিত ছিল। তিতলির কথা শুনে রাইমা নিচ থেকে রুম থেকে বেরিয়ে যায়। তিতলি অব্রের পাশে বসতে বসতে বলে, কেমন আছো? অব্র ল্যাপটপটা অফ করে বলে, যেমনটা দেখছো। তিতলি মুচকি হাসে। আজ তার অব্রের পাশে বসতেও কেমন যেন অস্বস্তি লাগছে। সময়ের সাথে অনেক কিছুই পাল্টে গিয়েছে। তিতলি মুচকি হেসে বলল, আর 2 দিন পর আমার ফ্লাইট। জানি। কিছু কথা বলি? আমার থেকে পারমিশন চাওয়ার প্রয়োজন নেই। তুমি রাইমাকে একটা সুযোগ দাও। অব্র চুপ। আমি জানি আমি বলার কেউ না, তবুও বলছি, আমরা যত যাই বলি তুমি এবং রাইমার স্বামী স্ত্রী, এর উপর কোনো সত্যি নেই। বিয়েটা যেভাবেই হোক, এটা কিন্তু পবিত্র সম্পর্ক। এই বন্ধন সকল বন্ধনকে হার মানায়। তা না হলে দেখো, এখনো তোমরা কিন্তু একসাথে আছো। কেউ কিন্তু তোমাদের বলবে না আলাদা হতে। আর বিয়েটা তো ছেলে খেলা নয়। চাইলেই কি আমরা এই বন্ধন উপেক্ষা করে বের হতে পারবো? কখনোই না। আমার তোমার যে সম্পর্ক ছিল, ওইটা ভাঙার কথাই ছিল বলে ভেঙেছে, ধরে নাও। এক জীবনে সব চাওয়া যে পাওয়া যায় না। তুমি তোমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দাও। অব্র তিতলির দিকে তাকিয়ে বলল, খুব বড় হয়ে গিয়েছিস তুই। বড় যে আমায় হতেই হবে। দুজনের কেউই কোনো কথা বলতে পারে না। দুজনেই ব্যস্ত নিজেদের ফিলিংস লুকাতে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে নুহাস তিতলি। নুহাসের মন আজ বড্ড খারাপ। তুমি আমায় এমন ছ্যাঁকা দিয়ে চলে যেতে পারলে? তিতলি হেসে দিল। দোয়া করি তুমি একটা সুন্দরী বউ পাও। নুহাস গাল ফুলিয়ে বলল, তুমি বউ হলেই তো হতো। আমার থেকে ভালো বউ পাবে তুমি। যদি না পাই তাহলে ওই কানাডা যেই তোমাকে বিয়ে করে আনবো কিন্তু। তিতলি হেসে বলল, আচ্ছা করিও। ধন্যবাদ। তুমি আমাকে জীবনের মানে বুঝিয়েছ, নিজের জন্য ভাবতে শিখিয়েছ। তুমি না হলে হয়তো আমি আবার বড় ভুল করে বসতাম। নুহাস মুখ বাঁকিয়ে বলল, থাক, আর বলতে হবে না। বেশি উপকার করতে গিয়ে নিজেই বাস খেয়ে গেলাম। তিতলি নুহাসকে জড়িয়ে ধরল। নুহাসের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নুহাসের থেকে বিদায় নিয়ে তিতলি তার খালা খালুর কাছ থেকে বিদায় নিল। দূরে অব্র দাঁড়িয়ে সবটা দেখছে। সে তিতলির সামনে আসার সাহস পাচ্ছে না, কিন্তু অব্র তিতলির চোখকে ফাঁকি দিতে পারেনি। তিতলি দৌড়ে অব্রের সামনে যে দাঁড়ালো। অব্র কিছু না বলে তিতলিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলল। এয়ারপোর্টের সব মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না।
এই ছেলে, কান্না থামাও, সবাই দেখছে তো। অব্র কান্না থামিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু সে খুব বাজেভাবে ব্যর্থ হলো। হঠাৎ তিতলির কি হলো? সে অব্রকে বলল টি শার্ট খুলতে। অব্র পুরো ভ্যাপাচ্চকা খেয়ে গেল। উফ, জলদি খোলো। অব্র বোকার মতো সবার সামনে টি শার্টটা খুলে দিল। তিতলি টি শার্টটা নিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ভেতরে চলে গেল। দেরি করলে যে সে আর আসতে পারবে না। অব্রের বন্ধন থেকে নিজেকে ছাড়ানো যে বেশ কঠিন তিতলির জন্য। কেটে গিয়েছে প্রায় 3টি বছর। এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছু আগের জায়গায় রয়ে গিয়েছে। ইদানিং রাইমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, চোখের নিচেও কালি পড়েছে। নিজের প্রতি যত্ন নিতে তার প্রচন্ড অনীহা। অব্র যদি যত্ন না নেয় তাহলে হয়তো তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। অব্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রাইমা আয়নার দিকে তাকিয়ে আছে। অব্র রাইমার পাশে গিয়ে দাঁড়ালো। কি দেখছো অমন করে? দেখো, আমি কেমন মোটা হয়ে গিয়েছি। আরে বাবা, তুমি প্রেগনেন্ট, 8 মাস হতে চললো, এখন তো একটু মোটা হবেই। আর তোমাকে কিন্তু বেশ কিউট লাগে। রাইমা উঠতে উঠতে বলল। কিউট না ছাই। অব্র মুচকি হাসলো। অনেক রাত হয়ে গিয়েছে তো, এখন শুয়ে পড়ো। রাইমা এখন রাতে ঘুমোতে পারে না। বেবি কনসিভ করার পর থেকেই তার মাঝে অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। রাতে ঘুম হয় না, মেজাজ খিটখিটে থাকে। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাইমা চোখ বন্ধ করে আছে, কিন্তু তার মাথায় অনেক কিছু ঘুরছে। তার কেন যেন মনে হয় বেশি সময় নেই আর। নিজের পাপের বোঝা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড হাঁপিয়ে উঠেছে সে। সবাইকে ঠকিয়ে যে ভালো থাকা যায় না, এটা রাইমা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অব্র তাকে কাছে টেনে নিল। কোথাও না কোথাও খুব বড় একটা ফাঁকা আছে। হয়তো অব্রের শুধু মায়া কাজ করে তার প্রতি। একসাথে থাকলে তো কুকুর বিড়ালের উপরও মানুষের মায়া হয়, আর সে তো একজন জলজ্যান্ত মানুষ। তাই হয়তো অব্র তার থেকে মুখ ফেরাতে পারেনি। এইসব ভাবতে ভাবতেই রাইমা ঘুমিয়ে পড়ল। অব্র ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মাঝে মাঝে তার মনে হয় জীবনটা এমন না হলেও পারত। তিতলি যাওয়ার পর থেকে সে যথাসম্ভব চেষ্টা করেছে রাইমাকে মেনে নিতে, রাইমার সাথে সংসার করতে। অনেকাংশে সে সফল হয়েছে, কিন্তু দিন শেষে যে কোথাও একটা শূন্যতা রয়েই গিয়েছে। তা চাইলেও কখনো পূরণ করা সম্ভব নয়। কিন্তু তার মনে রাইমার জন্য যে বিশেষ জায়গা তৈরি হয়েছে, সেটা অস্বীকার করা সম্ভব নয়। তিতলির সাথে এখন অব্রের যোগাযোগ খুব কম হয়। শেষবার কথা হয়েছিল যখন অব্র জানতে পেরেছিল সে বাবা হতে চলেছে। সর্বপ্রথম খবরটা তিতলিকে দিয়েছিল। তিতলি সেদিন কি খুশিটাই না হয়েছিল। মেয়েটার খুশি দেখে অব্র নিজেও কিছুটা অবাক হয়। একটা মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে সে নিজেও জানে না। কমাস হলো তিতলি খুব ভালো একটা জব পেয়েছে। সকালে অফিস থাকে, বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। এভাবেই তার জীবন চলছে। অনেকটা যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে তার। তবুও সে বেশ সুখী বলে নিজেকে মনে করে। বিয়ে নিয়ে আপাতত সে ভাবছে না। তিতলি এখন মনে প্রাণে বিশ্বাস করে জীবনে কোনো কিছুই প্ল্যান করে হয় না। জীবন পুরোই আনপ্রেডিক্টেবল। এইদিকে নুহাসও বিয়ে করেছে, 2 বছর হলো। নিজের মনের মতো মেয়ে পেয়েছে। তিতলির সাথে এখনো তার যোগাযোগ আছে। নুহাসের স্ত্রী নিম্মি সবটা জানে তিতলি এবং নুহাসের ব্যাপারে, কিন্তু এটা নিয়ে তার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। বরং নুহাসের থেকে নিম্মির সাথে তিতলির সম্পর্কই বেশ ভালো। আজ সকাল থেকে রাইমার কেমন যেন অশান্তি লাগছে। অব্রকে আজ অফিসও যেতে দেয়নি। এক মুহূর্তের জন্য অব্রকে কাছছাড়া করছে না রাইমা। মাহাদির সাথে তোমার যোগাযোগ আছে? তাদের বিয়ের পর হয়তো এই প্রথম রাইমা মাহাদির কথা নিজ থেকে জিজ্ঞেস করেছে অব্রকে। অব্র কিছুটা অবাক হয়ে বলল, আজ হঠাৎ মাহাদির কথা জিজ্ঞেস করলে?
শুনেছি বিয়ে করে দেশের বাইরে সেটেল। মাহাদি বিয়ের আগের দিন তাকে ফোন দিয়ে জানিয়েছিল সে বিয়ে করছে। ওই দিনের পর থেকে আর কখনো যোগাযোগ হয়নি। মাঝে মাঝে রাইমার খুব মনে পড়ে মাহাদিকে। তার ঠকানোর লিস্টে ছেলেটার নামও আছে। ভাবতেই রাইমা মলিন হাসি দিল। অভ্র, আমাকে একবার ভালোবাসি বলবে? অভ্র চুপ করে আছে। তুমি কোনোদিন আমাকে বলনি, আজ একটু বলো না। মিথ্যে হলো বলো। অভ্রের এখন মায়া লাগছে রাইমার এমন আবদার শুনে। অভ্র রাইমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। রাইমা চোখ বন্ধ করে অভ্রের ভালোবাসা অনুভব করার চেষ্টা করছে। এইদিকে তিতলির মনটা কেমন যেন আনচান করছে। তার মনে হচ্ছে খুব বড় কিছু একটা হবে। তাকে বাংলাদেশে যেতে হবে। কানাডা আসার পর থেকে কখনো এমন ফিল হয়নি তার। এই ফিলিংস বলে বোঝানোর মতো না। কেমন যেন ছটফট করছে তার মন। চাইলেও শান্ত করতে পারছে না। তিতলি আর থাকতে না পেরে তার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলল, যে করেই হোক তার জন্য টিকিট ম্যানেজ করতে। পারলে আজকেই সে দেশে যাবে। এমনটা কেন করছে তিতলি, এই ব্যাখ্যাও তার কাছে নেই। রাত 2:15 অভ্র ওঠের বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাইমার প্রচন্ড লেবার পেন উঠেছে। অভ্র কোনো রকমে রাইমাকে হসপিটালে নিয়ে এসেছে। রাইমার এই অবস্থা দেখে সে নিজেই ভয় পেয়ে গিয়েছে। ডাক্তারকে বের হতে দেখি অভ্র দৌড়ে গেল। ডাক্তার, সব ঠিক আছে তো? রাইমা কেমন আছে? আর আমার বাচ্চা? আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ। রাইমা এখনো অনেক উইক, তবে আমরা অবজারভেশনে রেখেছি। কিছুক্ষণ পর মা মেয়ে দুজনকে কেবিনে দেওয়া হবে। অভ্র মনে শান্তি পেল। তার আর তস হচ্ছে না। এইদিকে তিতলি প্লেনে বসে আছে। আর কিছুক্ষণ পর ফ্লাই করবে। এত বছর পর নিজের চিরচেনা দেশে যাচ্ছে। কেমন এক অনুভূতি হচ্ছে তার। তিতলির বারবার মনে হচ্ছে তার যাওয়াটা খুব দরকার। তার খুব কাছের কারো তাকে প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে প্লেন ফ্লাই করলো। অভ্র রাইমার পাশে তার মেয়েকে নিয়ে বসে আছে। রাইমা বলল, দেখেছ, আমাদের মেয়ে হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না আমাদের মেয়ে হবে। অভ্র রাইমার কপালে চুমু খেয়ে বলল, দেখো, আমার আর তোমার মেয়ে। তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় খুশি দিয়েছ। রাইমা মুস্কি হাসলো। মনে মনে বলল, একদিন আমি তোমার জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছিলাম। রাইমা কেমন যেন সব ঝাপসা দেখছে। তার প্রচন্ড ঘুম পাচ্ছে। কেমন যেন শান্তির ঘুম। মনে হচ্ছে সে তার পাপের বোঝা থেকে মুক্ত হচ্ছে। রাইমা স্পষ্ট দেখতে পাচ্ছে অভ্র, তিতলি এবং তাদের মেয়েটা খেলা করছে। বাহ, কি সুন্দর। এটা হয়তো তার অবচেতন মনের ভাবনা। ইস, সত্যিই যদি এমন হতো। না, আর তাকিয়ে থাকা সম্ভব হচ্ছে না। রাইমা তলিয়ে যাচ্ছে ঘুমের রাজ্যে। সকল বন্ধন ছিন্ন করে আজ সে মুক্ত হচ্ছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।